হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের অনলাইন হিস্ট্রি ক্লাসে। আজকে অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি, কারণ কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই চ্যাপ্টারের বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে, যেগুলো ভারতবর্ষে বিভিন্ন সময় সংগঠিত হয়েছিল। ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হওয়ার পর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতের সাধারণ জনগণ, কৃষক সম্প্রদায় এবং অন্যান্য বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত সাধারণ শ্রেণীর মানুষেরা বিভিন্নভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ক্ষোভের কারণে বিভিন্ন বিদ্রোহ করেছিল। সেই সমস্ত বিদ্রোহগুলির মধ্যে তাদের বেশিরভাগ বিদ্রোহগুলিই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে। তো 1857 সালের পূর্বে, মানে ভারতবর্ষে মহারানীর ঘোষণাপত্র ঘোষিত হওয়ার আগ পর্যন্ত ভারতবর্ষে যে সমস্ত বিদ্রোহগুলো ঘটেছিল, সেই সমস্ত বিদ্রোহগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল যেমন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন। তো এই সমস্ত বিদ্রোহগুলি সম্পর্কেই তোমাদের এই যে তৃতীয় চ্যাপ্টার, সেই তৃতীয় চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো আমি আজকে তোমাদের এই তৃতীয় চ্যাপ্টার থেকেই একটি টপিক পড়াবো। আমি তোমাদের টেক্সট বইয়ের টপিকটাই পড়াবো। তো তোমরা তোমাদের টেক্সট বইয়ের এই বিভিন্ন লাইনগুলো ভালো করে দাগিয়ে নিবে, যে লাইনগুলো আমি পড়বো। চলো আর দেরি না করে আমি তোমাদের এই টপিকটি শুরু করছি। ওকে স্টুডেন্টস, তো আমি তোমাদের যে টপিক নিয়ে আজকে পড়াবো, সেই টপিক আমি তোমাদের এই স্বদেশ পরিচয় ও স্বদেশ পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়ের লেখা। আমি এই টেক্সট বই থেকে তোমাদের আজকে পড়াবো। তোমাদের যদি এই টেক্সট বইটি থাকে তো তোমরা এই টেক্সট বইটি বার করে নেবে। তো চলো আমি সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আজকে শুরু করছি। ওকে স্টুডেন্টস, তো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানতে হলে আমাদের সবার প্রথমে একটি জিনিস তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। সাঁওতালরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। তারা সহজ সরলভাবে জীবনযাপন করত এবং তারা বনের মধ্যেই বসবাস করত। তারা বনের বিভিন্ন বনজ সম্পদ, বনের বিভিন্ন মধু, বনের থেকে বিভিন্ন কাঠ সংগ্রহ করে তারা জীবন নির্বাহ করত। তো ভারতবর্ষে যখন 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, সেই চিরস্থায়ী বন্দোবস্তকে ঘিরেই এই সমস্ত বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল। এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার পর যে সমস্ত জায়গাগুলো আগে আদিবাসীদের এলাকাধীন ছিল, মানে যেমন সাঁওতাল অধ্যুষিত এলাকা, সেই সাঁওতাল অধ্যুষিত এলাকাগুলোতেও এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব পড়তে শুরু করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব বিভাগের যে সমস্ত কর্মচারীরা ছিল, তারা এই সমস্ত জায়গাগুলোতেও তাদের বিভিন্ন রাজস্ব নীতি চালু করে। তারা তাদের সেই সমস্ত এলাকার যে আদিবাসী সম্প্রদায়, তাদের উপরেও অত্যাচার শুরু করে, যে কারণে সাঁওতালরা তাদের পূর্বতন যে বাসভূমি, সেই পূর্বতন বাসভূমি পরিত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছিল। তো যেতে বাধ্য হয়েছিল, তারপর তারা যে এলাকায় গিয়ে উঠলো এবং যেখানে তারা বসবাস করলো নতুন করে, সেখানেও এই মহাজনরা তাদের পিছু ছাড়েনি এবং সেখানে গিয়েও তারা কী করলো, তাদের উপর অত্যাচার করা শুরু করলো, তাদের উপরে উচ্চ হারে কর বসানো শুরু করলো, যে কারণে এই সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল। চলো আমি টেক্সট বই থেকে পড়াচ্ছি তোমাদের আজকে, তোমরা ভালো করে শোনো। ভারতবর্ষের বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর ও পালাউমো অঞ্চলের গভীর বনভূমিতে তারা বসবাস করত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সেখানে কৃষিকাজ করত। তো আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো, অর্থাৎ যে তোমাদের যে বললাম যে মানভূম, সিংহভূম, পালাউমো, ছোটনাগপুর, এই সমস্ত অঞ্চলগুলিতেই এই সাঁওতালরা বসবাস করত এবং তারা সেখানে কৃষিকাজ করে জীবন নির্বাহ করত। ওকে,
তারপর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে এই অঞ্চলগুলিতে কোম্পানির রাজস্বের অধীনে চলে আসে। জমিদার ও কোম্পানির কর্মচারীদের অত্যাচারে তারা এই অঞ্চল ত্যাগ করে রাজমহলের পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশের বনভূমি পরিষ্কার করে সেখানে তারা বসবাস এবং কৃষিকাজ করা শুরু করে। তো যেটা বললাম যে এই সমস্ত এলাকাগুলো, যে এলাকাগুলোতে তার আগে বসবাস করতো, সিংহভূম, মানভূম, বীরভূম, এই সমস্ত জায়গাগুলোতে, তো সেই জায়গাগুলোতে যখন সেই জায়গাগুলোতে যখন জমিদাররা এসে তাদের উপর অত্যাচার করা শুরু করলো, তখন তখন এই সমস্ত সাঁওতালরা তাদের সেই জায়গা পরিত্যাগ করে তারা রাজমহল যে পাহাড়, সেই রাজমহল পাহাড়ের পাদদেশে এবং ছোটনাগপুর মালভূমির যে জঙ্গলাকীর্ণ জায়গা আর তোমার মুর্শিদাবাদের যে জায়গা, সেই অঞ্চলে এসে তারা বসবাস করতে শুরু করলো। সেখানে তারা পাথুরে জমিকে কেটে পরিষ্কার করে সেখানে চাষাবাদযোগ্য জমিতে পরিণত করলো এবং সেখানে তারা চাষবাস করতে শুরু করলো। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা সেই জায়গাতে আবার তারা তাদের পিছনে পিছনে ধেয়ে আসলো। তো যে জায়গাটা পরিষ্কার করলো, তারা পরিষ্কার করে চাষাবাদযোগ্য জমিতে পরিণত করলো, সেই জায়গাটা তারা নাম দিল দামিনীকোহ। সাঁওতালি ভাষায় দামিনীকোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। তো এই সাঁওতালরা যে পাহাড়ের প্রান্তদেশে এসে বসবাস করা শুরু করলো, যে জায়গাগুলোতে তারা নতুন করে চাষাবাদযোগ্য জমিতে পরিণত করলো, সেখানে এসে যখন এই সাঁওতালরা চাষ থাকতে শুরু করলো, তো সেখানে তাদের পিছনে পিছনে যে সমস্ত মহাজন, ব্যবসায়ী, ইজারাদাররা আসলো, তারা এসে সেখানে বসবাস করতে শুরু করলো। আর এই সাঁওতালরা এই সমস্ত মহাজনদের তাদের এলাকায় এসে বসবাস করার জন্য তাদেরকে তারা দিকু নামে ডাকতে শুরু করলো। দিকু কথার অর্থ হচ্ছে বহিরাগত মহাজন, যারা বাইরে থেকে এসে তাদের কোনো পারমিশন ছাড়াই সেখানে থাকতে শুরু করলো, তাদেরকে বলা হতো দিকু। আচ্ছা, তারপরে যাওয়া যাক। এরপর এই সাঁওতাল বিদ্রোহের এবার কারণ নিয়ে আলোচনা করছি আমি। সাঁওতাল বিদ্রোহের কারণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সবার প্রথমেই আমি তোমাদের বললাম যেটা, যে সাঁওতাল বিদ্রোহর মূল কারণই ছিল হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তারা বিদ্রোহ শুরু করেছিল। যাই হোক, আমি কারণগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। সবার ফার্স্টে শোনো। বলছে, সাঁওতালরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জঙ্গলাকীর্ণ পাথরের জমিকে আবাদি জমিতে পরিণত করেছিল এবং নতুন ভূমি ব্যবস্থায় সেই জমির ওপর খাজনা ধার্য করা হয়। খাজনার হার উত্তরোত্তর তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে তীব্র বিক্ষোভের সঞ্চার হয়েছিল। অর্থাৎ সাঁওতালরা যে চাষাবাদযোগ্য জমি পরিণত করলো পাথরের জমিকে, সেই চাষাবাদযোগ্য পাথরের জমিতে এসে যখন এই বহিরাগত মহাজনরা, ইজারাদাররা এসে যখন সেই সমস্ত জমির উপর ট্যাক্স বসাতে শুরু করলো, রাজস্ব তোলা শুরু করলো, তখন এই সাঁওতালরা এই রাজস্বের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। কারণ কি, তারা তাদের জমিতে তারা নিজেদের মতো করে বসবাস করতে চাইতো। তারা চাইতো না তাদের উপর বাইরে থেকে এসে কেউ তাদের উপর কেউ প্রভাব চালাক বা তাদের উপরে কেউ এসে তাদের মালিক হোক। তো যাই হোক, এই সমস্ত জমিগুলোতে যখন আবার রাজস্ব বসানো হয়, সেই রাজস্বের হার আবার ধীরে ধীরে বাড়তে শুরু করলো, যে কারণে সাঁওতালরা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। দ্বিতীয় যেটা কারণ, সেটা হচ্ছে নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত নগদ অর্থে খাজনা মেটাতে হতো। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় নগদ অর্থে খাজনা মেটাতে হতো। অর্থাৎ আগে তারা খাজনা, চিরস্থায়ী বন্দোবস্তের পূর্বে যে বন্দোবস্ত চালু ছিল, সেই বন্দোবস্তে শস্য দিয়েও তারা খাজনা মেটাতে পারতো। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত যখন চালু হয়, তখন নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা অনুসারে তাদেরকে কি করতে হতো, নগদ অর্থে খাজনা মেটাতে হতো। এবার এই নগদ অর্থেও যোগান দিতে গিয়ে এই সাঁওতালরা বিভিন্ন মহাজনদের কাছে ঋণ করে বসতো। আর একবার সেই ঋণ যদি গ্রহণ করত, তাহলে সেই ঋণ আর পরিশোধ করা কখনোই সম্ভব হতো না। কারণ সেই ঋণ একবার যারা নিত, সেই ঋণ একবার যদি কেউ নিত, তাহলে সেই ঋণ শোধ করা কঠিন হয়ে যেত। এই কারণেই, কারণ সাঁওতালরা তো আর শিক্ষা দীক্ষা তাদের ছিল না, তারা কিছু বুঝতো না। তো তাদের ভুল বুঝিয়ে, তাদের ভুলভাবে কাগজে সই করিয়ে নিয়ে তাদেরকে ঋণ দেওয়া হতো এবং বংশ পরম্পরায় সেই ঋণ তারা শোধাতেই থাকতো। এমনও হতো অনেক সময় সাঁওতালরা তাদের যে ছেলেপিলে হতো তারাও গিয়ে সেই জমিদারদের অধীনে বেগার পরিশ্রম করত। অর্থাৎ সেই ঋণ শোধাতে গিয়ে তারা তাদের সারা জীবন সেই জমিদারদের অধীনে কাজ করে কাটিয়ে দিত। যাই হোক, এবার এই মহাজনদের কাছ থেকে তারা যে ঋণ গ্রহণ করত, সেই ঋণের সুদের হার কখনো কখনো 50 থেকে 500% পর্যন্ত গিয়ে পৌঁছতো।
বুঝতেই পারতেছো, 50 থেকে 500% সুদের হার। তো এই সুদের হার মেটানো তো তাদের পক্ষে ছিল অসম্ভব ব্যাপার, যে কারণে সাঁওতালরা এই সমস্ত মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। ঠিক আছে। 3 নম্বর যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে বিদেশি মহাজন ও ব্যবসায়ীরা এখানে নানা জিনিসের দোকান খুলে বসে, আর ফসলের বিনিময়ে ওই সব দ্রব্য চড়া দামে কিনতে গিয়ে তারা সর্বশান্ত হয়ে যেত। দোকানদাররা ভুয়ো বাটখারায় মালপত্র কেনাবেচা করে তাদেরকে ঠকাতো। এবার এই দামিনী কোহ অঞ্চলে সাঁওতালরা যেখানে বসবাস করতে শুরু করলো, সেখানে বহিরাগত যে সমস্ত মহাজনরা ছিল এবং যারা ঠক ব্যবসায়ী ছিল, যারা সেখানে এসে বসবাস করলো, এসে তারা এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান খুলে বসতো। এই সমস্ত দোকানগুলো থেকে দ্রব্য সামগ্রী কিনতে গিয়ে সাঁওতালরা তাদের শস্যের বিনিময়ে দ্রব্য কিনত। এবার এই দ্রব্য কিনতে গিয়ে তারা ব্যাপকভাবে ঠকে যেত। কিভাবে? যে ব্যবসায়ীরা ছিল সেই ব্যবসায়ীরা কেনারাম আর বেচারাম নামে এক ধরনের বাটখারা ব্যবহার করত। বাটখারা অর্থাৎ পাল্লায় যে পাথর ব্যবহার করা হয়, যেটাতে ওজন করা হয়, সেই ওজন। তো বলছে সেই পাথরে যেটা দিয়ে তারা কিনতো সেটা ছিল হচ্ছে কেনারাম। অর্থাৎ যখন কেনারাম দিয়ে কিনতো তখন জিনিসের ওজন হতো বেশি, কিন্তু পাথরের যেটা লেখা থাকতো মনে করো 1 কেজি, কিন্তু তারা 1 কেজির পাথর বসিয়ে মনে করো 1.5 কেজি 2 কেজি জিনিস কিনে নিত। আর বিক্রির সময় তারা বেচারাম ব্যবহার করতো, অর্থাৎ বেচারামে মনে করো 1 কেজি লেখা থাকতো, কিন্তু তারা সেখানে বিক্রি করতো 1/2 কেজি। মানে 1 কেজি পাথর বসাতো, কিন্তু মাপা হতো হচ্ছে 1/2 কেজি। তাহলে বুঝোই কেনারাম আর বেচারাম ব্যবহার করে সাঁওতালদের উপর কিভাবে তারা কারচুপি করতো, যে কারণে সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে যেটা কারণ সেটা হচ্ছে বলছে লর্ড ডালহৌসির আমলে রাজমহল, রামপুরহাট, ভাগলপুর, সাহেবগঞ্জ প্রভৃতি অঞ্চলে রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হলে এইসব অঞ্চলে রেলের ইংরেজ কর্মচারী ও ঠিকাদারদের আবির্ভাব হয়। তারা সাঁওতালদের নামমাত্র মজুরিতে শ্রমিক হিসাবে নিয়োগ করত। এছাড়া তারা জোর করে সাঁওতালদের হাঁস, মুরগি, ছাগল কেড়ে নিত। এমনকি সাঁওতাল মেয়েদের সম্মানে হাত দিতেও কুণ্ঠাবোধ করতো না। অর্থাৎ যখন 1853 সালের ভারতের রেলপথের ব্যবস্থা, মানে ভারতের রেলপথ চালু হওয়ার পর লর্ড ডালহৌসির আমলে ভারতবর্ষের এই সমস্ত এই যে মানভূম, সাহেবগঞ্জ, তারপর রাজমহল, ভাগলপুর, এই সমস্ত অঞ্চলে যখন রেলপথ পাতা শুরু হলো, তখন সেই সমস্ত জায়গাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন কর্মচারী, ঠিকাদারদের আবির্ভাব হয়। তারা সেখানে এসে সাঁওতালদের দিয়ে তারা কাজগুলো করিয়ে নিত। এবার যখন কাজ করাতো তখন তাদের কম মজুরি দিয়ে বেশি পরিমাণে খাটিয়ে নিত, যে কারণে সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। শুধু এখানেই তাদের অত্যাচার স্থায়ী ছিল না, তারা এটাও করতো, তারা সাঁওতালদের বিভিন্ন জায়গাগুলো, বস্তিগুলোতে প্রবেশ করে সেখান থেকে তাদের হাঁস, মুরগি, ছাগল এগুলো তারা চুরি করে নিয়ে আসতো। এনে তারা সেগুলো তারা খাদ্য হিসেবে গ্রহণ করতো, বিক্রি বাট্টা করতো। যাই হোক, শুধু এইটুকুই না, আবার যে সমস্ত যে সাঁওতালদের যে সমস্ত মহিলারা ছিল, তাদের যে মেয়ে ছেলেরা ছিল, মেয়ে ছেলেদেরকে এই ব্যবসায়ীরা, মানে এই রেল কর্মচারীরা তুলে নিয়ে আসতো। হ্যাঁ, যে কারণে সাঁওতালরা এই বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। তারপরে যেটা কারণ সেটা হচ্ছে সাঁওতালরা এতদিন তাদের নিজস্ব আইন দ্বারা শাসিত হয়েছিল, কিন্তু বাংলার ছোট লাট ফেডারিক হ্যালিডের নির্দেশে তাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি ও ফৌজদারি আইনের অধীনে নিয়ে আসা হয়। এই আইন ছিল জটিল ও বিচার ব্যবস্থা ছিল ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাদের পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব ছিল না। অর্থাৎ দেখো, সাঁওতালরা তো আদিবাসী, তারা তাদের যে অঞ্চলে তারা আগে বসবাস করতো, তারা তাদের বাবা ঠাকুরদারদের দ্বারা যে সমস্ত আইনগুলো চালু করা ছিল, তাদের যে নিজস্ব আইন, সেই আইন অনুযায়ী তারা বসবাস করা শুরু করেছিল। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন দেওয়ানি ফৌজদারি আইন চালু হয়, সেই দেওয়ানি ফৌজদারি আইন ছিল সময় সাপেক্ষ, দীর্ঘক্ষণ সময় লাগতো বিচার করতে। আর তাদের যে আইন ব্যবস্থা, নিয়ম কানুন, সেগুলো সাঁওতালদের পক্ষে বোঝা ছিল অসম্ভব ব্যাপার, যে কারণে সাঁওতালরা এই সমস্ত ব্রিটিশ আইনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। তারপরে যেটা কারণ সেটা হচ্ছে কি, মিশনারিদের আগমন। অর্থাৎ বিভিন্ন মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা সাঁওতাল পরগনায় এসে তাদের অঞ্চলে এসে তাদেরকে জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করাতো, যে কারণে সাঁওতালরা এর জন্য
বিদ্রোহ হয়েছিল। দেখো, একটা কারণে তো আর বিদ্রোহ সংগঠিত হয় না, বিভিন্ন কারণের জন্য বিদ্রোহগুলো সংগঠিত হয়। তো আমি যে কারণগুলো বললাম, ঠিকাদারদের অত্যাচার, রেল কর্মচারীদের অত্যাচার, রাজস্বের হার বৃদ্ধি, তারপর হচ্ছে ব্যবসায়ীদের কারচুপি, মানে কেনারাম বেচারামের ব্যবহার, মিশনারিরা এসে খ্রিস্টান সাঁওতালদের ধর্মান্তর করা, এই সমস্ত কারণগুলো, যেই কারণগুলোই কিন্তু ছিল সাঁওতাল বিদ্রোহের জন্য দায়ী। এবার সাঁওতাল বিদ্রোহের সূচনা আর বিস্তার শোনো। তো এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে প্রথমে সাঁওতালরা হুল বা বিদ্রোহের পতাকা তুলে ধরেনি। হুল মানে হচ্ছে বিদ্রোহ, সাঁওতালি ভাষায় হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। তো বলছে এই সমস্ত প্রতিবাদের কারণে প্রথমে তারা হুল বা বিদ্রোহের পতাকা তুলে ধরেননি। প্রথমে তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ করে, তারপরে আবেদনের মাধ্যমে তারা সমস্যা মিটবে না বুঝতে পেরেই কিন্তু তারা এই বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। মানে তারা চায়নি প্রথমে যে বিদ্রোহ করবে, তারা প্রথমে স্থানীয় যে সমস্ত জমিদার, স্থানীয় যে মনে করো ব্রিটিশ যে সংস্থা, সেই সংস্থার কাছে তারা লিখিত অভিযোগ জানায়। অভিযোগ জানানোর পরেও তাদের যখন দেখলো যে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, তখনই কিন্তু তারা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। তো এরপরে কি হয়, সিধু ও কানু নামে দুই ভাইয়ের নেতৃত্বে 1855 খ্রিস্টাব্দের 30শে জুন ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতালদের নিয়ে সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা তিনি ঘোষণা করেন। সিধু আর কানু নামে দুই ভাই ছিল। সিধু আর কানু নামে দুই ভাই, তারা কি করলো, 1855 খ্রিস্টাব্দের 30শে জুন ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতালদের নিয়ে একত্রিত হয় এবং সেখানে ঘোষণা করে যে সিধু হচ্ছে ভগবানের আদেশ পেয়েছে এবং সেই আদেশ অনুযায়ী তাদেরকে কি করতে হবে, স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য কি করতে হবে, বিদ্রোহ করতে হবে। তো সিধু আর কানুর নেতৃত্বে 10,000 সাঁওতাল একত্রিত হয়ে বিদ্রোহের পথ বেছে নিল, মানে হুল ঘোষণা করলো বা বিদ্রোহ ঘোষণা করলো। এরপর বিদ্রোহ ঘোষণার পর তারা প্রকাশ্যে বিভিন্ন মহাজন এবং জমিদারদের বাড়িতে আক্রমণ করলো। তাদের বাড়িতে আক্রমণ করে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিল। বিভিন্ন কিছু মহাজনদের তারা হত্যা করলো। হ্যাঁ, তারপর কি হয়, 7ই জুলাই তারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে, বহু মহাজন এবং জমিদারদের হত্যা করে, অনেকে ঘর বাড়ি ছেড়ে পালায়। তারা পাকুড়ের রাজবাড়ি দখল করে। সিধু কানু ছাড়াও চাঁদ ভৈরব নামে দুই ভাই, বীর সিংহ, কালো প্রামাণিক, ডোমন মাঝি, এই যে নেতারা ছিল, সিধু কানু ছাড়াও ডোমন মাঝি, তারপর হচ্ছে কালো প্রামাণিক, বীর সিংহ, এরা কি করলো, এই বিদ্রোহে এসে যোগ দিল। তাদের পিছনে পিছনে প্রায় 50,000 সাঁওতাল এসে কি করলো, এই বিদ্রোহে যোগদান করলো। এই 50,000 লোকের মধ্যে শুধু সাঁওতালরাই ছিল না, এই 50,000 লোকের মধ্যে কিন্তু সাধারণ কিছু মানুষ, কুমোর, তারপর হচ্ছে ছুতোর, এই সমস্ত কিছু সম্প্রদায়ের মানুষও কিন্তু এসে যোগ দিয়েছিল। তারাও এসে কি করলো, এই সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণ করে এই রাজস্বের উচ্চ হারে রাজস্বের বিরুদ্ধে, মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে তারা মহাজনদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করলো। তারা তীর, ধনুক, বল্লম নিয়ে কি করলো, এই সমস্ত মহাজন এবং কর্মচারীদের বাড়িতে আক্রমণ করা শুরু করেছিল। যাই হোক, ধীরে ধীরে এই বিদ্রোহ ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে যে সাঁওতালদের দমন করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে যদি এই বিদ্রোহটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তখন কি করলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী দিয়ে এই বিদ্রোহকে দমন করবার চেষ্টা চালানো হলো। অবশেষে ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা 23,000 বিদ্রোহীকে হত্যা করা হয়। 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহ দমন করা হয়। সিধু কানু এবং অন্যান্য যে সমস্ত নেতারা ছিল, তাদেরকে কিন্তু সেই জঙ্গলের মধ্যেই বাঁশ টাঙিয়ে সেখানে তাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়। তো এই ছিল হচ্ছে আজকে সাঁওতাল বিদ্রোহের কারণ, সূচনা, বিস্তার। এবার এই সাঁওতাল বিদ্রোহের যদি ফলাফল নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, সাঁওতাল বিদ্রোহের ফলাফল, অর্থাৎ এই সাঁওতাল বিদ্রোহ শেষ হবার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারলো যে সাঁওতালরা কিন্তু স্বাধীনচেতা মানুষ, তাদেরকে যদি দমিয়ে রাখতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, তাদেরকে স্বাধীনভাবে থাকতে দিতে হবে। তার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, এই যে সাঁওতাল মানে যেখানে সাঁওতালরা বসবাস করতো, সেই সাঁওতাল অধ্যুষিত এলাকাটা তারা সাঁওতাল পরগনা নামে ঘোষণা করলো এবং সেখানে বহিরাগত যে সমস্ত মহাজন কর্মচারী ছিল তাদেরকে কিন্তু সেখানে প্রবেশ করা নিষিদ্ধ করে দিল এবং সাঁওতালদের যে রাজস্বের হার সেটাও কিন্তু কমিয়ে দেওয়া হলো।
যাতে এই সাঁওতালরা স্বাধীনভাবে বসবাস করতে পারে আর ভবিষ্যতে যাতে এই সাঁওতাল বিদ্রোহ আর দ্বিতীয়বার যাতে না হয়। তো এইভাবে এই সাঁওতাল বিদ্রোহটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে স্থান পেয়েছিল। আচ্ছা, যাই হোক, তো আজকে আমি তোমাদের এই সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে বললাম, সাঁওতাল বিদ্রোহের কারণ বিস্তার এই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। তো যদি তোমাদের এই টপিকটি বুঝে থাকো বা বুঝতে যদি তোমাদের সুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে, যাতে তাদেরও দেখতে সুবিধা হয়। আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টার থেকেই কিন্তু পরবর্তী যে সমস্ত বিদ্রোহগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি ধীরে ধীরে আলোচনা করব। তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। চলো, আজকে এই পর্যন্তই রইল। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে দেবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো এখান থেকে এই সাঁওতাল বিদ্রোহ থেকে তোমাদের কিন্তু অবশ্যই 4 নম্বরের জন্য একটা নোট পড়তে হবে। সেটা হচ্ছে কি, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, সাঁওতাল বিদ্রোহের ফলাফল কিছু দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো, কিংবা আসতে পারে প্রশ্ন যে টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। ঠিক আছে, তো তোমরা এই প্রশ্নটা রেডি করো, বাড়িতে ভালো করে পড়ো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে তোমরা লিখে দিতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলির উত্তর দিয়ে দেবো। চলো, আজকে তাহলে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।